প্রিয় দর্শক, মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনে। নমস্কার, আমি তরুণ ঘোষ। এক রাতের মধ্যে বুঝলেন পুরো দুবাই, আবুধাবি তামা তামা করে দিয়েছে ইরান। কালকে রাত্রি 11:30টার পর থেকে আজকে ভোর 4টে পর্যন্ত ঝাঁকে ঝাঁকে ড্রোন আর মিসাইল দুবাইয়ের বহুতল থেকে বিমানবন্দরের রানওয়ে পর্যন্ত বিমান, এবং তাই নয় যে তৈল শোধনাগার এবং তৈলবাহী জাহাজ সমস্ত অর্ধেক ধ্বংস হয়ে গেছে। এখন ইরান জানে যে এই দুটো দেশের সাপোর্ট ছাড়া ইউএস কখনো তাদের দেশে এরকম আক্রমণ চালাতে পারে না, কারণ ওটাই হচ্ছে কি আসল বেস। তাহলে তোমরা যদি মুসলিম কান্ট্রি হয়ে তোমরা যদি আমাদের ধ্বংস করার চেষ্টা করো, তাহলে আমরাও তোমাদের ছাড়বো না। তোমাদেরও বাঁচার অধিকার নেই। আমাদের যদি বাঁচার অধিকার না থাকে, তাহলে তোমাদেরও বাঁচার অধিকার নেই। এটা হচ্ছে ইরানের স্পষ্ট বক্তব্য। আমাদের পুরো নেতাদের খরচার খাতায় দিয়ে দিয়েছ। আমাদের যত আইআরজিসির গার্ডের যত সেনাবাহিনীর যত উচ্চপদস্থ কর্তারা ছিল তাদেরকে দাফন করে দিয়েছ। 2000 বোমা ফেলেছ, দিয়ে আমাদের ইরানকে ধ্বংস করে ফেলেছ। ইরান এখন লিটারেলি দর্শক ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে। 2000 বোমা যদি একসঙ্গে ফেলা হয়, তাহলে একটা শহরে কি থাকে? একটা শহর না, গোটা দেশে। একটা শহরে তো ফেলেনি, গোটা দেশে ফেলেছে। ইরান থেকে মাস্কাস পর্যন্ত সর্বত্র, কোথাও বাকি নেই। তো এই যে রিটালিয়েশন, শুধু এয়ারপোর্ট, হোটেল, তারপর আপনার কি বলেন নৌবন্দর, তেলের খনির জায়গা, এগুলোতে বাধা নেই। হাই রাইজ বিল্ডিং যেগুলো আছে 40 তলা 50 তলা, সেখানেও ড্রোন, সমস্ত সুইসাইড ড্রোন। এখন ইরানের এই ড্রোনগুলো লুকোনো ছিল কোথায়? অনেক তো মিসাইল ফিসাইল নষ্ট করেছে এই আমেরিকা এবং ইসরায়েল, তারা বোমা মেরে নষ্ট করেছে। মিসাইল হোক, বোমা হোক, যাই হোক, মেরে নষ্ট করেছে। কিন্তু ইরান জুড়ে যে পাহাড় রয়েছে না, এই পাহাড়ের খাঁজে 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 সমস্ত সুড়ঙ্গ আছে। সেই সুড়ঙ্গে সমস্ত ড্রোন গুলোকে রাখা আছে, এবং কিছু সুড়ঙ্গে আপনার মিসাইল রাখা আছে। সুড়ঙ্গটা মানে বড় করে নিয়ে, সেখানে টেকনোলজি দিয়ে বড় করে নিয়ে সেখানে মিসাইল রাখা আছে। এইগুলো তো খুঁজে খুঁজে ধ্বংস করতে পারা যায় না, কারণ আকাশের ওপর থেকে তো আর পাহাড়ের ভেতরে দেখা সম্ভব নয়। এখন যে বেঁচে আছে যেগুলো, সেগুলো দিয়ে ইরান একেবারে শেষ লড়াই লড়ছে। গতকাল রাতে 11:30টার পর থেকে এই অবস্থার সৃষ্টি হয়েছে। ইরানে আমার এক বন্ধু থাকে, সেটা হচ্ছে জৈন। জৈন আমাকে, সুমিত জৈন আমাকে, তার একটা নিজস্ব চ্যানেলও আছে, আপনারা গেলে দেখতে পাবেন, সুমিত জৈন। সে এখন দুবাইতে রয়েছে। আজকে ভোর রাতে আমার ফোন করেছে, ফোন করে বলছে ইরানের অবস্থা কি। কারণ তুমি তো চায়নায় আছো, ও চায়নায় থাকে, তুমি তো চায়নায় আছো ভাই, তুমি ইরানের অবস্থা চায়না থেকে তো তুমি জানতেই পারবে। তখন বললো না, আমি দুবাইতে আছি, সস্ত্রিক দুবাইতে আছি, এখানে বেড়াতে এসছি। কিন্তু কাল রাত থেকে এই যে অবস্থা হয়েছে, এখন সমস্ত হোটেল ছেড়ে রাত্রিবেলাতে সব ছোটাছুটি শুরু হয়ে গেছে। এয়ারপোর্টে যাচ্ছে, এয়ারপোর্ট বন্ধ। রানওয়ে যদি ধ্বংস হয়ে যায়, তাহলে প্লেন উড়বে কি করে? অনির্দিষ্টকালের জন্য সমস্ত মধ্যপ্রাচ্যের আকাশ বন্ধ করে দেওয়া হয়েছে। এখন চাইলেও কেউ প্রাইভেট জেটে অন্য কোনো ছোট রানওয়ে ব্যবহার করেও সে যেতে পারবে না, কারণ কখন যে মিসাইল তাক করে তার দিকে ধেয়ে আসবে তার কোনো গ্যারান্টি নেই। আমেরিকা তার প্রত্যুত্তরে বলেছে, এইভাবে যদি ওরা আঘাত করতে থাকে, তাহলে এবার আমরা শেষ যুদ্ধ লড়ব। আর ইরান বলেছে, কিয়ামতের আগের দিন পর্যন্ত আমরা এই ইসরায়েল, আমেরিকা এবং ইউএই আর সৌদি আরব, এই 4টে দেশকে আমরা ধ্বংস করে ছাড়বো।
যতক্ষণ আমাদের শেষ মিসাইলটুকু রয়েছে, শেষ শেষ মিসাইলটুকু আমরা কিন্তু দেখে যাব। আপনাদের ক্ষমতা থাকলে আপনারা আটকে নিন। এখন এই যে যুদ্ধ শুরু হয়েছে না, এই যুদ্ধ যে কোনো একটা দেশ শেষ না হওয়া পর্যন্ত এই যুদ্ধ থামবে বলে তো আমার মনে হয় না। যুদ্ধের গতি প্রকৃতি কিন্তু ক্রমশ ঘোরালো মন নিচ্ছে, ঘোরালো। এখন এরকম আক্রমণ যদি চলতে থাকে, আক্রমণ পাল্টা আক্রমণ, আবার পাল্টা আক্রমণ, তার পাল্টা আক্রমণ যদি চলতে থাকে, তাহলে পৃথিবী কিন্তু অশান্ত হয়ে যাবে এবং সেখানে বাকি দেশগুলো কিন্তু নিরাপদ থাকবে না। আমার পাশের বাড়িতে যদি আগুন জ্বলে, তাহলে পরে আমি কিন্তু নিরাপদ থাকবো না। ফলে আমাদের যে আশেপাশের যে দেশগুলো রয়েছে, যারা দূরে রয়েছে, যারা কাছে রয়েছে, তারা হয়তো ভাবছে যে আমার গায়ে এখনো তো গায়ে তো আঁচ লাগেনি, কিন্তু আঁচ লাগবে কতক্ষণ? হাওয়া যখন দেবে না, তখন হাওয়া সেই আগুনকে কিন্তু ছড়িয়ে দেয়। এই হাওয়া কখন যে উল্টো দিকে বইতে শুরু করবে, কারণ এখনো কিন্তু ডেড সি বরাবর হুতি এবং হিজবুল্লাহ এখনো সক্রিয়। তারা যদি তাদের মিসাইলের তাক যদি অন্যদিকে ঘুরিয়ে দেয়, ইসরায়েল ছেড়ে অন্যদিকে ঘুরিয়ে দেয়, তাহলে সেই দেশগুলো রক্ষা পাবে তো? আমার প্রশ্ন হচ্ছে সেইটা। তারা যখন আঘাতপ্রাপ্ত হবে, তখন তারা বুঝতে পারবে যে আঘাতের পরিণতি কি হতে পারে। এখন সবাই মজা মেরে দেখছে যে ইরান ধ্বংস হচ্ছে, ইরানের মানুষ মারা যাচ্ছে। একটা ছোট স্কুলে, কিন্ডারগার্টেন স্কুলে, আমেরিকার মতো গণতান্ত্রিক দেশ যারা মানবাধিকার নিয়ে এত চেঁচামেচি করে, তারা তো প্রিসিশন স্ট্রাইক করেছে। তাহলে ওই কিন্ডারগার্টেন স্কুলটাকে বাদ দিয়ে করা যেত না? যেখানে ছোট ছোট ফুলের মতো বাচ্চারা যেখানে পড়াশোনা করতে এসেছিল, তাদের বাবা মা শেষ, তারাও শেষ, যারা পৃথিবীর আলোটাই দেখতে পেল না ভালো করে, যারা পৃথিবীকে চিনতে পারলো না। এই হত্যার দায় কি আমেরিকা একবার নেবে? ডোনাল্ড ট্রাম্প একবার নেবেন? নেবেন না। তিনি যুদ্ধবাজ লোক, যুদ্ধ বাদিয়ে তিনি ছেড়ে দিয়েছেন। এদিকে এই যে যুদ্ধ লেগেছে, তার কিন্তু ব্যাপক প্রতিক্রিয়া হবে অর্থনৈতিক ক্ষেত্রে। আজকে আমাদের দেখুন, আমি গতকালকে বলেছি, আজকে আমাদের সেন্সেক্স ডাউন হয়ে গেছে, কারণ তেল পাওয়া যাবে না। আমাদের কাগজে আজকে বেরিয়ে গেছে যে ভারতবর্ষ তেলের জন্য আবার বিকল্পের খোঁজে যাচ্ছে, কিন্তু বিকল্পটা কোথায়? আমার আসল জায়গাটা বন্ধ হয়ে গিয়েছে, হরমুজ প্রণালী তো বন্ধ হয়ে গিয়েছে। তাহলে আমাকে আরব সাগর ঘুরে আসতে হবে, আর রাশিয়া থেকে তেল আনতে গেলে 1 মাস থেকে 2 মাস সময় লাগে। যে চেনটা ছিল, সেই চেনটা তো কিছুটা কমিয়ে দেওয়া হয়েছিল, যে এখন আমাদের শীতকাল চলছে, এখন অতটা আমাদের লাগছে না, কারণ গাড়ির এসি বেসি গুলো আমাদের চলে না, ফলে তেলটা একটু কম লাগে। অফিসে যেমন এসি চলে না, জেনারেটর দিয়ে তেল এসি চালানো হয়, সেগুলো চলে না, ফলে এসি এখন তো তেলের কনজামশন কম আছে। সামনে এখন গ্রীষ্ম চলে এসছে, এই তো 2 দিন বাদে হচ্ছে দোল পড়ছে, দোলের পর থেকেই আমাদের এখানে গ্রীষ্মের দাবদাহ শুরু হয়ে যায়। এই অবস্থায় এই মুহূর্তে আমার ঘরে এসি চলছে, আপনারা আওয়াজ পাচ্ছেন কিনা আমি জানি না, এই ঘরে আমার এসি চলছে, মানে আমার এসি অলরেডি চালু হয়ে গিয়েছে। তো এই যে আমি যদি তেল না পাই, আমি তাহলে বিদ্যুৎ তৈরি করতে পারবো না, আমার তাহলে ফ্যাক্টরি চলবে না, সবই তো হচ্ছে জ্বালানি নির্ভর। তাহলে আজকে যারা আনন্দে উদ্বাহু হয়ে নাচছেন না, যে বেশ হয়েছে ইরানকে মেরেছে, বেশ হয়েছে, এই আগুনের তাপ যেদিনকে আপনার গায়ে লাগবে না, সেদিন বুঝতে পারবেন যে কাউকে খোঁচানোটা উচিত নয়। তার দেশের মধ্যে যা হচ্ছে সেটা তার আভ্যন্তরীণ ব্যাপার। আমি কোনো বাইরের হুজুর না, সেখানে গিয়ে আমি তার দেশের মধ্যে গিয়ে আমি নাক গলাবো আর বলবো গণতন্ত্র শেষ হয়ে গেছে। তা আপনারা যেটা করলেন সেটাই গণতন্ত্র বজায় রইল না মানবাধিকার বজায় রইল? কোথায় গেল আপনাদের মানবাধিকার? সমস্ত বাক্তাল্লা, কেউটা একটা মানবাধিকারের কথা বলেন না। 80টা বাচ্চা 82টা বাচ্চা মারা গেল, তাদের কি মানবাধিকার নেই? বেঁচে থাকার অধিকার ছিল না? তো যুদ্ধ কিন্তু ক্রমশ কিন্তু ঘোরালো হচ্ছে। আমি বারবার বলে যাচ্ছি, যুদ্ধ ঘোরালো হচ্ছে।
আপনারা নানান রকম প্রতিক্রিয়া আমায় জানাচ্ছেন। কেউ গালি দিচ্ছেন, কেউ শাবাশি দিচ্ছেন, তবে গালির সংখ্যাটা আমার দেশ থেকে বেশি। কারণ আমি মৌলবাদীদের নাকি সমর্থন করছি। আমি মৌলবাদীদের সমর্থন করছি না, আমি ডিফেন্ড করছি একটা দেশকে। আমি আমেরিকা বিরোধী। আমেরিকার এই এই দাদাগিরির বিরুদ্ধে আমি গলা উঁচিয়ে কথা বলি এবং কথা বলে যাব। আপনারা যতই আমায় গালাগাল করুন, যতই আমাকে ব্লক করার চেষ্টা করুন, আমাকে আনসাবস্ক্রাইব করার চেষ্টা করুন, আমাকে থামাতে পারবেন না। আমার যদি 0 সাবস্ক্রাইবার হয়ে যায় তাও আমি থামবো না। কারণ এটা আমার রুজি রোজগার নয়, এটা আমার পেটের জন্য নয়। আপনারা সবাই বলেন ভিউ ব্যবসায়ী, ভিউ তো আপনারা দেখতেই পাচ্ছেন 20,000 18,000 নেমে গেছে। ভিউ এর জন্য তো অন্য সাবজেক্ট তো ছিল, আমি তো করি না। মানুষের জানা দরকার, যেটা জানার দরকার সেটাই আমি জানাচ্ছি। আজকে যাদের দেশে আজকে তেলের অভাব রয়েছে, তেলের ওপরে তাদের বিদ্যুৎ উৎপাদন হয়, যেমন বাংলাদেশ, তাদের কি হবে? তেল না পেলে তাদের টারবাইন গুলো চলবে কি করে, বিদ্যুতের কেন্দ্রগুলো চলবে কি করে? কয়লা নিজস্ব উৎপাদন বাংলাদেশের নেই, ভারতের যেমন আছে। এবং আর একটা কথা আপনাদের বলে রেখে দিই যে আমাদের আদানিকে নরেন্দ্র মোদী বলেছেন যে এখন বিদ্যুৎ বাংলাদেশে কমিয়ে দিয়ে ভারতবর্ষে সাপ্লাই দিতে, ন্যাশনাল গ্রিডে। কারণ আমাদের যে সমস্ত মানে তেল চালিত, পেট্রোল চালিত যে সমস্ত এগুলো ছিল, সেগুলোকে কমিয়ে দেওয়া হচ্ছে, ইউনিটগুলো কমিয়ে দেওয়া হচ্ছে, আমাদের গ্যাস টারবাইন গুলোকে কমিয়ে দেওয়া হচ্ছে, আমাদের সৌর বিদ্যুতের যেটা আছে সেটাকে ব্যবহার করা হচ্ছে, আর আমাদের অন্যান্য বিকল্প যে সমস্ত বিদ্যুতের ব্যবস্থা রয়েছে সেগুলোকে করা হচ্ছে। আমরা তেলের খরচাটা কমিয়ে আনার চেষ্টা করছি। ফলে যারা তেলের উপর নির্ভর করে বেঁচে আছেন না, তাদের পক্ষে কিন্তু আজকের দিনটা তাদের কাছে খুব ভালো লাগছে যে এই ইরান শেষ হয়ে গেল, ইরান শেষ হয়ে গেল, মৌলবাদ শেষ হয়ে, ইরান শেষ হলেই মৌলবাদ শেষ হবে না। প্রতি হামাস কি শেষ হয়েছে? এখনো শেষ হয়নি, অনেক সময় লাগবে। গড়েছিল কারা? গড়েছিল আমেরিকা। এই সমস্ত কিছু মৌলবাদের পেছনে হচ্ছে আমেরিকা। আজকে তারা এই মৌলবাদের বিরুদ্ধে হঠাৎ লড়াই শুরু করে দিয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, ইরান যুদ্ধ ক্রমশ জটিল থেকে জটিলতর হচ্ছে। মিস্টার ডোনাল্ড ট্রাম্প এবং তার সহযোগী, এই যুদ্ধের প্রধান সহযোগী মিস্টার নেতানিয়াহু, ইসরায়েলের প্রধানমন্ত্রী, তারা যত সহজ মনে করেছিলেন যে 24 ঘন্টার মধ্যে ইরানকে মাটির সঙ্গে মিশিয়ে দেবে এবং ইরানের যারা শীর্ষ নেতৃত্ব রয়েছেন তাদেরকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ইরানের যে শাসনতন্ত্রের, রাষ্ট্রতন্ত্রের এবং রাজতন্ত্রের, রাষ্ট্রনীতির হোয়াট এভার মেবি, বা তাদের যে মূল্যতন্ত্র বলা হয়, সব কিছুর যে সাংগঠনিক ভিত্তি ভেঙে তছনছ হয়ে যাবে। নট লাইক দ্যাট। অবস্থা দৃষ্টি মনে হয়েছে যে ইসরায়েল এবং আমেরিকা যত বেশি আগ্রাসী মনোভাব পোষণ করেছে, কোত্থেকে যেন ইরান অভূতপূর্ব শক্তি সঞ্চয় করে নজিরবিহীন প্রতিঘাত করেছে। গত সেই 100 বছরের ইতিহাসে ইরান যা করেছে তা কোনো রাষ্ট্রশক্তি করেনি। এমনকি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানিও যেটা পারেনি। একই সঙ্গে শূন্য হাতে 17টি রাষ্ট্রে আক্রমণ করছে। পৃথিবীর দুটো বৃহৎ শক্তি যখন একটি দুর্বল রাষ্ট্রকে আক্রমণ চালাচ্ছে এবং আকাশ প্রতিরক্ষা বহু ভেদ করে ইরানের মাটি, পানি, গ্যাস, তেল, বিল্ডিং, স্থাপনা সব কিছু যখন তছনছ করছে, তখন পাহাড়ের ভেতর থেকে, সমুদ্রের তলদেশ থেকে, মাটির গভীর থেকে অনেকটা সেই এলিয়েনের মতো বের হয়ে পার্শ্ববর্তী আরব রাষ্ট্রগুলোতে, যেখানে আমেরিকার ঘাঁটি রয়েছে, এরকম 17টি দেশের ঘাঁটিগুলোতে উপর্যে পরে যেভাবে ইরান হামলা চালাচ্ছে, সারা বিশ্বের যে যুদ্ধের ইতিহাস সব এলোমেলো হয়ে গেছে। যত যুদ্ধ বিশারদ রয়েছে তারা ভেবে পাচ্ছেন না। এখন যেভাবে আধুনিক সভ্যতা মিশরে গিয়ে মিশরের পিরামিড দেখে অবাক হয়ে যায়, 5000 বছর আগে এই পিরামিড কিভাবে তৈরি হয়েছিল এই কথা চিন্তা করতে গিয়ে তারা যখন জ্ঞান হারিয়ে ফেলে, ঠিক একই অবস্থাতে ইরান কি করে টিকে আছে।
এত ধ্বংসস্তূপের মধ্য থেকে একের পর এক কি করে তারা মিসাইল ছুটছে, তাদের ড্রোনগুলো কিভাবে আরবদের ঘুম হারাম করে দিয়েছে, তাদের ড্রোনগুলো কিভাবে হোয়াইট হাউসকে তছনছ করে দিচ্ছে। তছনছ করে দিচ্ছে মানে মধ্যপ্রাচ্যের যত ক্ষয়ক্ষতি ইরানের মাধ্যমে আমেরিকার হচ্ছে, যত ক্ষয়ক্ষতি ইসরায়েলের হচ্ছে, এটা হোয়াইট হাউস কোনোদিন কল্পনা করেনি। ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারি বাসভবনের দিনে রাত্রে সারাক্ষণ শুধু মাতম। কি হলো, কিভাবে এখান থেকে ফিরে আসব, কিভাবে আমরা এর পরিণতি ভোগ করব। যে ঘটনাগুলো আমরা জানতে পারছি, আমেরিকার যে দম্ভগুলো ছিল, তাদের সবচেয়ে বড় রণতরী আব্রাহাম লিঙ্কন, এটি ধ্বংস করে দেওয়া হয়েছে ইরানের পক্ষ থেকে। অকল্পনীয়। তাদের অন্যান্য যে সকল রণতরী ধ্বংস করে দেওয়া হয়েছে। যে সকল সূত্র থেকে খবর আসছে, এ যাবৎকালে কম করে হলে 1000 মার্কিন সৈন্য মধ্যপ্রাচ্যে নিহত হয়েছেন ইরানের আঘাতে। অন্যদিকে ইরানের যে ব্যালিস্টিক মিসাইল, সেই মিসাইলের আঘাতে তেল আবিব সহ ইসরায়েলের যে বড় বড় শহরগুলো রয়েছে, বন্দরগুলো রয়েছে, নদী বন্দর নয়, সমুদ্র বন্দরগুলো রয়েছে, হাইফার মতো বন্দর, তেল আবিবের মতো বিমানবন্দর, তাদের যে ক্যান্টনমেন্টগুলো রয়েছে, সেখানে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, কত মানুষ মারা গিয়েছে আমরা এখন পর্যন্ত জানি না। ইতিমধ্যে হিজবুল্লাহ লেবানন থেকে যেভাবে আক্রমণ চালাচ্ছে, এই আক্রমণ ইসরায়েলকে তছনছ করে দিচ্ছে। আপনাদের মনে আছে যে এর আগে কেবলমাত্র হিজবুল্লাহর সাথে কিন্তু ইসরায়েল যুদ্ধ করে পারেনি, এবং সেই হিজবুল্লাহ ভার্সেস ইসরায়েলের যুদ্ধে তখন ইসরায়েলকে নতজানু হয়ে হিজবুল্লাহর সাথে যুদ্ধবিরতি করতে হয়েছিল। এখন এই গত কয়েকদিনের যে সংঘাত, সে সংঘাতে ইসরায়েলের আয়রন ডোম, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে শুরু করে পুরো জিনিস ভেঙে তছনছ হয়ে গেছে, এবং ইসরায়েলের বহু শহর এখন দ্বিতীয় গাজা। তারা যেভাবে গাজাকে ভেঙে চুরে চুরমার করে দিয়েছে, এভাবে ইসরায়েলের শহর, বন্দর, গ্রাম তছনছ হয়ে গেছে। ঠিক সেই সময়টাতে হিজবুল্লাহ আক্রমণ করছে। এখন হিজবুল্লাহ যে সকল রকেট ছুটছে, হিজবুল্লাহ যে সকল ক্ষেপণাস্ত্রগুলো তারা ছুটছে, তাদের ড্রোনগুলো বিনা বাধায় কোনো রকম প্রতিরক্ষা ব্যবস্থার মুখোমুখি না হয়ে, ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থার মুখোমুখি না হয়ে সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত হানছে। এখন যদি ইসরায়েলের অভ্যন্তরে হামাস ঢুকে পড়ে, তারপর হুতিরা ঢুকে পড়ে, এবং যাকে বলা হয় এই হিজবুল্লাহ ঢুকে পড়ে, এর বাইরে অন্যান্য যে সকল মুসলিম মিলিট্যান্ট রয়েছে, তারা যদি দলে দলে যুদ্ধ করার জন্য ঢুকে পড়ে, ইসরায়েলের যে চিহ্ন পৃথিবীর মানচিত্র থেকে মুছে যাবে, থাকবে এরা। এখন এই যে একটা অবস্থা শুরু হয়েছে ইসরায়েলের ভিতরে, ইসরায়েলের ভিতরের বাইরে যে সকল আরব রাষ্ট্র 70-এর দশক, 80-এর দশক থেকে শুরু করে এখন পর্যন্ত শুধুমাত্র পেট্রো ডলারের উপর ভিত্তি করে বিত্ত বিলাসের, যাকে বলা হয় নরক, তৈরি করে ফেলেছে। পৃথিবীর নরক। দুবাইতে যান, জাহান্নাম, নারী দ্বারা, মদ দ্বারা, জুয়া দ্বারা। এই পৃথিবীকে কতটা অশ্লীল এবং অশ্রাব্য করতে পারে মানুষ, সেটা দেখতে হলে আপনাকে দুবাই যেতে হবে। পাপের শহর, সেই পাপের শহরকে তছনছ করে দিয়েছে। সৌদি আরবের বিভিন্ন স্থাপনায় আঘাত আনা হচ্ছে, ফলে আরবরা এখন তাদের দেশে মার্কিন যে ঘাঁটি রয়েছে, সেই ঘাঁটি নিয়ে তারা চিন্তিত হয়ে পড়েছে। মার্কিন নাগরিকরা মধ্যপ্রাচ্য থেকে পালাচ্ছে, পাগলের মতো পালাচ্ছে। আর ইরান এই সময়টা অত্যন্ত নিখুঁতভাবে দুবাই শহরের কোন হোটেলের কোন রুমে আমেরিকানরা শুয়ে আছে, রিয়াদের, মানে সৌদি আরবের রাজধানী রিয়াদের কোন শহরে, কোন উপশহরে, কোন গলিতে আমেরিকানরা পালিয়ে আছে, নিখুঁত স্যাটেলাইট চিত্র তারা পেয়ে যাচ্ছে। বলা হচ্ছে রাশিয়া দিচ্ছে, বলা হচ্ছে চীন দিচ্ছে, হোয়াট এভার মেবি, কিন্তু তারা তো পাচ্ছে। দ্বিতীয়ত, ইরানের ভূমি থেকে একেবারে টার্গেটেড করে, যেভাবে আয়াতুল্লাহ আলী খামেনিকে টার্গেট করে ইসরায়েল মেরেছে, ঠিক একই টার্গেট করে ইরান যেভাবে আক্রমণ চালাচ্ছে, এবং নিখুঁতভাবে একেবারে সেই টার্গেটে গিয়ে আঘাত হানার পরে সেখানে মারাত্মক ক্ষয়ক্ষতি ঘটাচ্ছে, এবং তারা যাকে টার্গেট করছে, আমেরিকান যে নাগরিক, সে মারা যাচ্ছে অন দ্য স্পটে। এটা আমেরিকাবাসীদের ঘুম হারাম করে দিচ্ছে। প্রায় প্রতিদিন বড় বড় প্লেন ভরে ভরে তারা এই আমেরিকার সৈন্যদের যে লাশ,
এটি যখন মার্কিন ভূখণ্ডে পৌঁছে যাচ্ছে তখন সেখানে হৃদয় বিদারক দৃশ্য তৈরি হচ্ছে। ডোনাল্ড ট্রাম্প রীতিমতো ভারসাম্য হারিয়ে ফেলেছেন। এমনি তিনি মিথ্যা কথা বলার জন্য খুব কুখ্যাত। তারপর এই ইরানের এই যুদ্ধের পরে বা এই যুদ্ধের এই সময়টাতে তার মিথ্যা বলার ধরন এলোমেলো হয়ে গেছে। সকালে এক কথা, বিকালে এক কথা। আর এরই মধ্যে ইরান কোত্থেকে শক্তি পাচ্ছে, কিভাবে পাচ্ছে, একমাত্র আল্লাহ জানেন, আমরা জানি না। এমনকি চীন বা রাশিয়া তাদেরকে কোনো অস্ত্র দিচ্ছে, উত্তর কোরিয়া তাদেরকে অস্ত্র দিচ্ছে, এরকম কোনো প্রমাণ আমেরিকাও দেখাতে পারেনি। কিন্তু ঘটনা ঘটে যাচ্ছে এবং সেই ঘটনার ফলে কি হলো, প্রতিদিনই তাদের আক্রমণের পরিমাণ বাড়ছে, কিছুদিন থামছে না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী, ইরানের প্রেসিডেন্ট যে ভাষায় কথা বলছেন, যে দৃঢ়তা দেখাচ্ছেন এবং তারা যেভাবে মুস্কি মুস্কি হাসছেন, যেভাবে তারা এই যুদ্ধ বিরতির ব্যাপারে কোনো আগ্রহই দেখাচ্ছেন না। তারা বলছেন যে আমেরিকা বেঈমান, মুনাফেক, তাদের সাথে বসাবসি নেই। এই যুদ্ধ এমনভাবে বন্ধ করতে হবে, এটা বিরতি নয়, যেন ভবিষ্যতে আর কোনো যুদ্ধ না হয়। আর সেটা যদি বন্ধ করতে হয়, আমেরিকাকে মধ্যপ্রাচ্য ছাড়তে হবে। এই যুদ্ধের ক্ষয়ক্ষতি যা হয়েছে সেটা তাদেরকে পুষিয়ে দিতে হবে এবং ইরান নামক রাষ্ট্রের বিরুদ্ধে তারা যাবৎ যে সকল শয়তানি করেছে এইগুলোর লভ্যাংশ সহ ইরানকে ফেরত দিতে হবে। এটাই হবে বিজয়ী ইরানের প্রত্যয়। এবং সেই কারণে তারা ম্যাটিকুলাসলি তারা মনে হচ্ছে যে এই যুদ্ধ করার জন্য দীর্ঘদিন ধরে তাদের প্রস্তুতি ছিল, এরকম একটা ক্ষণের জন্য তারা অপেক্ষা করছিল। যেমন আমেরিকা ভয় দেখাচ্ছে যে ইরাক যেভাবে তারা তছনছ করেছিল, যেভাবে তারা স্থল শূন্য পাঠিয়েছিল, একইভাবে তারা ইরানেও সৈন্য পাঠাবে। এর কারণ হলো স্থল যুদ্ধ ছাড়া কোনো একটা জাতির উপরে সর্বময় কর্তৃত্ব অর্জন করা যায় না যুদ্ধের ময়দানে। সেই কাজটি তারা করবে। এই কথা শুনে ইরান মুসকে মুসকে হাসছে। তারা বলছে, আসুন, উই আর ওয়েটিং। আমরা ভয় পাচ্ছি না, আমরা অপেক্ষা করছি। তারা আরও বলার চেষ্টা করছে যে আমরা যে যুদ্ধ করছি সে ম্যাটার অফ আওয়ার ডিগনিটি। আমরা এই ডিগনিটি যে কোনো জিনিসের বিনিময়ে বিক্রি করতে রাজি নই। মৃত্যু আমার জন্য অপরিহার্য, মৃত্যু আমাদের জন্য অনিবার্য। আর আমরা সেই মৃত্যুর পর থেকে বেছে নেব যতক্ষণ আছি, জীবিত আছি। আমরা লড়াই করে যাব, কিন্তু কোনো কিছুর বিনিময়ে আমরা নতজানু হব না এবং নিজেকে বিক্রি করব না।